স্যার শুনতে পাচ্ছি। পদার্থবিজ্ঞান ক্লাসটা আমি নেব। ওকে, ওকে স্যার। তো ওকে। তোমরা তো সংযোগী হও নাই আসলে, কম সংখ্যক। কোন চার্জ, চার্জ কি জিনিস? চার্জ যেটা সেটা আমরা যেমন একটা পরমাণুতে কি আছে, ইলেকট্রনও আছে প্রোটনও আছে। ইলেকট্রনটা নেগেটিভ আর প্রোটনটা কি পজিটিভ। নেগেটিভ আর পজিটিভ দুটো জিনিস কি করে, আকর্ষণ করে। আর যদি দুটোই পজিটিভ হয় তাহলে কি করে, বিকর্ষণ করে। পদার্থের বা ওই ইলেকট্রন প্রোটনের এই গুণাবলীকে আমরা কি বলবো, চার্জ। চার্জ, চার্জের একক কি, কুলম্ব। এবং একটা ইলেকট্রন বা ওই প্রোটনের চার্জ কত, দেখো আমি এখানে দিয়ে দিছি 1.6 into 10 to the power -19 কুলম্ব। ওকে, তাছাড়া দুটো পদার্থকে যখন পদার্থের মধ্যে যখন পরস্পর ঘর্ষণ সৃষ্টি হয় করা যায়, তখন সেখানে একটা শক্তি উৎপাদিত হয়। কি উৎপাদিত হয়, তাপ শক্তি উৎপাদিত হয়। আবার সেখানে ওই পরমাণুর ভিতরে যে ইলেকট্রন বা প্রোটন থাকে, তারা কিন্তু শক্তিও অর্জন করে, যার জন্য তাপ উৎপন্ন হয়। যেমন আমরা চিরুনি দ্বারা যদি চুল আঁচড়াই, তাহলে ওই চিরুনিটা একটা কাগজের নিকট নিলে তাকে কি করে, আকর্ষণ করে। তার মানে কি, সেখানে চার্জের সৃষ্টি হয়েছে। আবার যেমন আম, বৃষ্টির সময় যেমন বজ্রপাত হয়, সেখানেও কি হয়, বিদ্যুৎ চমকায়। সেখানেও কিন্তু একটা বিদ্যুৎ শক্তি তৈরি হয়েছে। এগুলোকে আমরা বলি কি, স্থির বিদ্যুৎ। এগুলোকে বলি আমরা স্থির বিদ্যুৎ। এই পদার্থ বিজ্ঞানের শেষের দিকে এই অধ্যায় কিন্তু আছে, জলবিদ্যুৎ আছে, স্থির বিদ্যুৎ আছে। সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, যেমন এক টুকরা কাঁচকে যদি সিল দ্বারা ঘর্ষণ করা হয়, তাহলে কাঁচের ইলেকট্রন গুলো কোথায় যায়, সিল্কে যায়। তাতে একটা পজিটিভ চার্জের আধিক্য ঘটে আর একটা নেগেটিভ চার্জের আধিক্য ঘটে। এই সব কিছুই বিজ্ঞানের আবিষ্কার, এবং তারা এই জিনিসগুলি পর্যালোচনা করে। আমি পরবর্তীতে যাচ্ছি। যেমন আমি এখানে একটা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করছি, তামা পরমাণু সম্পর্কে বলছি। তামা পরমাণুর মোট পারমাণবিক ভর কত, 29। এটা কিন্তু আমাদের জানা। আর বিজ্ঞান, বিজ্ঞান মানে কিন্তু পদার্থ বিজ্ঞানও বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানও কিন্তু বিজ্ঞান। একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। ক্লিয়ার? পারমাণবিক ভর কত, 29, বা 29টা ইলেকট্রন থাকে অথবা 29টা প্রোটনই থাকে। সেই ইলেকট্রন গুলো ওর নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে কিভাবে থাকে, এখানে একটা ফর্মুলা দ্বারা দেখো আমি দেখাইছি, 2n²। দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। এই যে 2n², এনটা কি, কক্ষপথের নাম্বার। যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে আমি বলছি 1 নাম্বার কক্ষপথে থাকে 2n² মানে কয়টা, দুইটা ইলেকট্রন। 2 নাম্বার কক্ষপথে থাকে 2n² মানে কয়টা, 8টা ইলেকট্রন। 3 নাম্বার কক্ষপথে থাকে 18টি ইলেকট্রন। কিন্তু ওর মোট কয়টা, 29টা। 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার মিলে কয়টা হচ্ছে, 28টা। তাহলে 4 নাম্বার কক্ষপথে তো হিসাব অনুযায়ী অনেক বেশি থাকার কথা, কিন্তু বেশি কিন্তু নেই, আছে কয়টা, একটা। কারণটা কি, কারণ ওর মোট ইলেকট্রনই তো 29টা। তাহলে এই 3টে কক্ষপথে আছে কয়টা, 28টা। যার জন্য বাইরে আছে কয়টা, একটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই সিমিলারলি এই যে তামা পরমাণু দেখো, আমি গঠন চিত্র দেখাইছি এখানে। হ্যাঁ, এখানে দেখো, এইটাকে বলছি আমরা কি, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে কি, প্রোটন। আর এই যে চারদিকে যে পথগুলো আছে, এই পথগুলোকে আমরা বলছি কক্ষপথ। এই এটা 1 নাম্বার কক্ষপথে কয়টা, দুইটা। 2 নম্বর কক্ষপথে কয়টা, কয়টা আছে, 8টা। 3 নাম্বার কক্ষপথে আছে কয়টা, 18টা। 4 নাম্বার কক্ষপথে আছে কয়টা, এই ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো কক্ষপথে কিন্তু ঘুরছে। স্বাভাবিকভাবে এই নিউক্লিয়াস দ্বারা এই ইলেকট্রন গুলো কিন্তু আকৃষ্ট। যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের নিকটে, যেমন প্রথম কক্ষপথে, এটার উপর আকর্ষণ শক্তি বেশি। 2 নম্বর কক্ষপথে মানে একটু দূরে, এটা, তারপর আকর্ষণ শক্তি কম। 3 নম্বর কক্ষপথ আর একটু কম। তারপর 4 নম্বর কক্ষপথ সবচেয়ে দূরে, এর উপর আকর্ষণ শক্তি সবচেয়ে কম। আমরা পরবর্তীতে যখন ওই যে জলবিদ্যুৎ পড়াবো বা স্থির বিদ্যুৎ পড়াবো,
তখন আমরা এগুলি নিয়ে আবার আলোচনা করব যে যদি কোনো প্রকার শক্তি দ্বারা বা এই ইলেকট্রনকে এনার্জাইজ করা যায় তাহলে এই আউটার অরবিটে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে ওটা স্থানচ্যুত হয় এবং সে দৌড়াতে থাকে। আর ওই ইলেকট্রনের প্রভাবটাকে আমরা বলি কি ইলেকট্রিসিটি বা কারেন্ট। আমরা সিমিলারলি আরো অনেকগুলো পরমাণু আছে, যেমন কার্বনের কয়টা? 6টা, সিলিকনের 14টা, জার্মানিয়ামের 32টা। তাই কিন্তু এই যে 6টা সেই 6টার প্রথম আছে কয়টা? 2টা, আর তারপরে কয়টা? 4টা। এটারও 2টা, 8টা, 4টা। এটারও কয়টা? 2টা, জার্মানিয়ামের সেম কায়দায়। তাহলে এই তিনটে পদার্থই কার্বন, সিলিকন এবং জার্মানিয়াম এর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদার্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদার্থ। আরো বিভিন্ন করে যেমন নাইট্রোজেনের 7, ফসফরাসের 15, ইত্যাদি ইত্যাদি। এই যে সর্বশেষ কক্ষপথে কোনটার ইলেকট্রন, যেমন তামা নিয়ে আলোচনা করলাম, তামায় কয়টা ছিল? একটা। কিন্তু কার্বনের কয়টা থাকবে? 4টা। সিলিকনের কয়টা থাকবে? 4টা। জার্মানিয়ার সর্বশেষ কক্ষপথে কয়টা থাকবে? 4টা। আবার নাইট্রোজেনের 7, তার মানে কি 1 নম্বর কক্ষপথে 2টা আর 2 নম্বর কক্ষপথে 5টা। এই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রনের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আমরা কেমিস্ট্রিতে যোজনী করি না? যোজনী। হ্যালো হ্যালো ওই সর্বশেষ কক্ষপথে যে পরমাণু সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার কিন্তু যোজনী। এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3 ভাগে ভাগ করছি: পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। এখানে দেখো আমি লিখে দিচ্ছি, স্লাইডে দেখা যাচ্ছে। জি স্যার। পরিবাহী কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কয়টা? 4 এর চেয়ে কম। অর্ধপরিবাহী কোনগুলা? 4। আর অপরিবাহী কোনগুলা? 4 এর চেয়ে বেশি। এখন আমি যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বলছিলাম 4টা, কার কার? কার্বন, সিলিকন এবং জার্মানিয়াম। এই কার্বন, সিলিকন এবং জার্মানিয়াম এই তিনটে পদার্থের কারণে আমরা কিন্তু আমাদের বিশ্ব কিন্তু আজ এত উন্নত। এই চতুর্দশী মূল্য দ্বারা, এই চতুর্দশী মূল্যকেই আমরা বিভিন্ন মডিফাই করে, মানে তার সাথে পঞ্চদশী মৌল অথবা ত্রিদশী মৌল মিক্সার করে বিভিন্ন ধাতু তৈরি করে, পি টাইপ, এন টাইপ, যেগুলো পরবর্তীতে রেডিও ট্রানজিস্টরের ভিতরে বা ডায়োড ট্রায়োড যেগুলো আছে সব এই দুটো পদার্থ সমন্বয়ে গঠিত। আমরা পরবর্তীতে যদি পাও, বা এটা হয়তো কেমিস্ট্রিতেও দেখতে পারে, ফিজিক্সেও হয়তো শেষের দিকে আছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পারি। এখন আমি যে জিনিসগুলো আলোচনা করলাম, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর ভিত্তি করেই তো ফিজিক্সকে পর্যালোচনা করছে এবং সেখানে এই পুরো পদার্থ বিজ্ঞানটাকে অনেকগুলো অধ্যায় ভাগ করেছে, মানে আলোচনার সুবিধার্থে বিভিন্ন অধ্যায় ভাগ করছে। যেমন 1 নম্বর অধ্যায়ে আলোচনা করছে কি ভৌত রাশি এবং তাদের পরিমাপ, 2 নম্বর বুদ্ধি, 3 নম্বর অধ্যায় আছে বল, 4 নম্বর অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি, 5 নম্বরে পদার্থের অবস্থা ও চাপ। অনুরূপ ভাবে দেখো পর্যায়ক্রমে 13টা অধ্যায় আছে। তার মধ্যে 11 আর 12 আছে কি জলবিদ্যুৎ এবং স্থির বিদ্যুৎ। জলবিদ্যুৎ কোনগুলো? যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর স্থির বিদ্যুৎ কোনগুলো? যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। যেমন আমি বলছিলাম যে চিরুনিতে হয়, তারপরে ওই মেঘের বিজলি সম্পন্ন ফলে হয়। আর জলবিদ্যুৎ কোনগুলো? সেগুলো তোমরা ব্যবহারই করো। আমরা পরবর্তীতে ওই পর্যন্ত যেতে পারলে আমরা জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে? হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো পরের ইয়েটা দেখো। প্রথম অধ্যায় কি ছিল? ভৌত রাশি এবং তাদের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়েছে। রাশি কাকে বলে? পদার্থ বিজ্ঞান এবং গণিতে রাশি বলতে সেই সব কিছু পরিমাপযোগ্য জিনিসকে বোঝায় যা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। সহজ ভাষায় যা কিছু মাপা যায় তাই রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বেগ ইত্যাদি। এটি হলো রাশি। তার ভিতরে আবার কি ভৌত রাশি?
ভৌত রাশি বলতে মানে ভৌত জগতে সারা বিশ্বে যত জিনিসগুলো আছে তাকে যে মাপা যায়, যেগুলো মাপা যায় সেগুলো হলো কি ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বেগ, ত্বরণ ইত্যাদি তার উদাহরণ। এগুলোকে তোমাকে জানতে হবে। কিন্তু কেন জানতে হবে? তোমাকে বলবে ত্বরণ কোন ধরনের রাশি, তখন তোমার উত্তরটা হবে কোনটা, অনেকগুলো দেওয়া থাকবে, ভৌত রাশি না কোন রাশি, অথবা ভৌত রাশি কোনটা সেটাও তোমাকে ক্লিয়ার করতে হবে। যেমন এখানে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক রাশি এবং যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি কয়টা? 7টা। মৌলিক সব রাশি কোনগুলো যেটা ভাগ করা যায় না, মূল, স্বাধীন, নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক রাশি বলা হয়। 7টা মৌলিক রাশি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তীব্রতা, পদার্থের পরিমাণ, এগুলি 7টা হলো মৌলিক রাশি। হ্যাঁ, তাহলে মৌলিক রাশির একক কি? মৌলিক। আর যৌগিক রাশি ওই একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যেগুলি গঠিত সেগুলি হলো কি? যৌগিক রাশি। তোমরা যারা বিজ্ঞানের ছাত্র তাদের কাছে কিন্তু এগুলো ব্যাপার না, কিন্তু তারপরেও ব্যাপার আছে। কারণ তোমার যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হবে কিন্তু কেমন? টিক চিহ্ন বা বৃত্ত ভরাট করা। টিক চিহ্ন বা বৃত্ত ভরাট করার প্রশ্ন দিলে কিন্তু বেশ ঝামেলা। কারণ যারা প্রশ্ন তৈরি করে, তুমি প্রতিটা লাইন থেকে কিন্তু প্রশ্ন তৈরি করা যায়, প্রতিটা লাইন থেকে। যেমন এই যে বললাম 7টা মৌলিক রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, জীবন তীব্রতা, তোমাকে এই প্রত্যেকটা জিনিস থেকে একটা প্রশ্ন তৈরি করা যায়। এজন্য তোমাকে ডিটেলস জানতে হবে। যারা সায়েন্সের তাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু যারা আর্টস কমার্স আছে তাদের একটু কষ্ট করতে হবে। কিন্তু যারা আর্টস এবং কমার্স আছে তারা ভয় পায় না, কিন্তু ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখো বাজারে অনেকগুলো গাইড বই বাইর হয়েছে, অনেক গাইড বই বাইর হয়েছে, যেগুলোর মধ্যে ওরকম বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, সেগুলো বুঝে হোক আর না বুঝে সমানে বুঝতে পারবা, তাহলে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। তাহলে আমরা মৌলিক রাশি কাকে বলে, যৌগিক রাশি কাকে বলে, বা লব্ধ রাশি কাকে বলে, এগুলো আমরা দেখলাম। যে যৌগিক বা লব্ধ রাশি মানে ওই একাধিক মৌলিক রাশির গুণফল, ভাগফল ইত্যাদি থেকে তৈরি। যেমন বেগ কি? মিটার পার সেকেন্ড, মিটার এবং সেকেন্ডের ভাগফলই বেগ, ত্বরণ ইত্যাদি, এগুলো কি? যৌগিক রাশি। আমরা পরবর্তী স্লাইডে আগাই। পরিমাপের 1.5 পরিমাপের একক। তাহলে আমাদের জানা দরকার কিন্তু পরিমাপ কি। পরিমাপ যেমন আমরা চাল কিনি, মশলা কিনি, আলু, পটল ইত্যাদি বাজার করি, তাহলে সেগুলো আমরা টাকার বিনিময়ে নেই। টাকার বিনিময়ে নিতে হলে সেখানে কি থাকতে হবে? পরিমাপ থাকতে হবে। পরিমাপটা কি? এখানে দেখো, আমি সেই স্লাইডে লক্ষ্য করো, কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করার নামই হলো কি? পরিমাপ। পরিমাপের একক, আমি পরিমাণ নির্ধারণ করলাম, সেটা যদি একটা রাশি দ্বারা প্রকাশ করতে হবে, সে তাকে বলা হয় কি? পরিমাপের একক। যেমন আমি এখানে ভাষায় লিখছি যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোন ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। যেমন আমরা একটা টেবিল যদি মাপি, তার দৈর্ঘ্য কত? 2 মিটার। চালের ওজন মাপি কি? কেজি, ইত্যাদি ইত্যাদি। এগুলো পরিমাপ করার জন্য তো বিভিন্ন যন্ত্রপাতি থাকতেই হবে। যেমন আমরা বাজারঘাটে যেগুলো ব্যবহার করি সেগুলো কি? নিত্যি। নিত্যি সেগুলো আগে সাধারণ ব্যালেন্স সাধারণ ছিল, এখন আরো ডিজিটাল আসছে। তাছাড়া আমরা বিজ্ঞানাগারে যেমন স্কেল বা রুলার, স্লাইড ক্যালিপার্স, ব্যালান্স, মাইক্রোমিটার, ট্রু গেজ, আরো অনেক পরিমাপক যন্ত্র ব্যবহার করি। এবং তোমাদের স্কুলে হয়তো এগুলো অনেক স্কুলেই আছে, আবার অনেক স্কুলেই নাই। এগুলো কি ব্যবহার করছো কিনা? স্লাইড ক্যালিপার্স ব্যবহার করছো? হ্যালো হ্যালো, স্লাইড ক্যালিপার্স ব্যবহার করছো কিনা? করছি স্যার। হ্যাঁ, তাহলে স্লাইড ক্যালিপার্স দেখো স্কেল আছে কিন্তু দুটো, একটা প্রধান স্কেল আর একটা কি? আরেকটা ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেলটা ফিক্সড আর ভার্নিয়ার স্কেলটা উপর দিয়ে যাতায়াত করে। এইটা দ্বারা পরিমাপ করা যায়, যেমন সুন্দরভাবে করা যায়, নিখুঁতভাবে, মোটামুটি নিখুঁতভাবে করা যায়, যার জন্য এটা ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস যেমন থাকে ভার্নিয়ার দ্রব্য, প্রশ্ন থাকতেই পারে ভার্নিয়ার দ্রব্য কি? আমি এখানে লিখছি দেখো, প্রধান স্কেলের ক্ষুদ্র 1 ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র
এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে বলা হয় কি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। কনস্ট্যান্ট। যেমন আমি এখানে দেখেছি, দেখো যেমন ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট কার কার পার্থক্য? প্রধান স্কেলের এক ভাগ। প্রধান স্কেলে ভাগ আছে কয়টা? 10টা। 10টা ভাগ আছে তার 10 মিলিমিটার, তাহলে 10/10। আর ভার্নিয়ার স্কেলে ভাগ আছে কয়টা? দূরত্ব কত? 10 মিলিমিটার। কিন্তু ভাগ আছে কয়টা? 9টা। এই জন্য এটা 9 মিলিমিটার বাই 10, আর 10 মিলিমিটার বাই 10, এটা বিয়োগ করলে 1 মিলিমিটার। তো তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? 0.1 মিলিমিটার। আর যদি তুমি মিটারে নাও 1000 দ্বারা ভাগ করলে এটা পাবো। আর আমরা এই ফর্মুলাটা কিন্তু পাইছি, মানে পরিমাপ বস্তুর দৈর্ঘ্য প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার স্কেল পার্ট ইনটু ভার্নিয়ার ধ্রুবক, এই জিনিসগুলো আমরা কিন্তু পাইছি। আমি যে পরবর্তী স্লাইডে আসছি, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন কিন্তু থাকবে, মৌলিক রাশি তাদের এসআই ইউনিট, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, 7টি ভৌত রাশি, 7টি ভৌত বা মৌলিক রাশি, এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সবগুলো আবার কি হয়? যৌগিক রাশি হয়। যেমন এখানে আমি দেখাইছি রাশিটা কি দৈর্ঘ্য, সেই রাশির সংকেতটা কি এল, এসআই এককটা কি মিটার, এবং সংকেত হলো এম, ভর এম কিলোগ্রাম। এগুলো সবাই সায়েন্সে যারা তাদের সবারই জানা, ঠিক আছে? তো সায়েন্সের যারা তাদের অবশ্যই এই জিনিসগুলো জানা আছে, এবং না জানা থাকলে, যারা আর্টস কমার্সের না জানা থাকলে তোমাকে জানতে হবে। যেমন পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এই জিনিসটা কিন্তু একটু ইয়ে হয়, এলোমেলো হয়। পদার্থের পরিমাণ, যেমন পদার্থের পরিমাণ বললে তো ভরও কিন্তু অনেকে ভুল করে, যে পদার্থের পরিমাণ তার একক কি? হ্যাঁ, এসআই একক, আমরা বলছি মোল, কিন্তু কেউ তো বলতেই পারে কেজি। লক্ষ্য রাখতে হবে কিন্তু ভর আর পদার্থের পরিমাণের এককের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর অন্যগুলো তো আমরা সবই তো জানি, তড়িৎ প্রবাহ, আই একক কি, অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন, কে সময় টি, এগুলো সেকেন্ড, এগুলো তো মোটামুটি জানে। দুটো জিনিস, ভর এবং পদার্থের পরিমাণ, এই দুটো জিনিস অবশ্যই লক্ষ্য রাখবা, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা আর্টিকেল 1.5.2 তোমার বইয়ের ভিতরে কিন্তু নাম্বার প্লেট দেওয়া আছে। আর্টিকেল 1.5.2 উপসর্গ বা গুণিতক, উপসর্গ বা গুণিতক। তা আমরা একটা সংখ্যাগুলো লিখি, সংখ্যাগুলো লিখি, যেমন 1000 পর্যন্ত তিনটা এক লিখে 3টা শূন্য দিই, লেখা যায়। কিন্তু অনেক বড় বড় সংখ্যা হইতে পারে, সেই অনেক বড় বড় সংখ্যা বা আবার অনেক মিলিমিটার, সেন্টিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, এগুলো আবার অনেক ছোট ছোট, অনেক বড় বড় হতে পারে সংখ্যা, অনেক ছোট ছোট হতে পারে। তার মানে তুমি খাতায় লিখতে গেলে ডিজিট লেখা লাগবে, মনে করো 20টা ডিজিট লিখতে হবে, 20টা, মানে এক লিখে 19টা শূন্য। এক লিখে 19টা শূন্য দেওয়া তো কঠিন ব্যাপার। এক লিখলা, ডান পাশে শূন্য দিতে থাকলে কয়টা? আরো 19টা। এখন সেই 19টা দিছো না 18টা দিছো, এটাও কিন্তু গুণে দেখা কঠিন। তাই ওইটাকে সহজে যাতে বোঝা যায়, এই জন্যই যে পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে তাকে বলা হচ্ছে কি উপসর্গ বা গুণিত। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, অনেক বড় সংখ্যা বা অনেক ছোট সংখ্যাকে সহজে বোঝানোর জন্যই উপসর্গ বা গুণিতক ব্যবহার করা হয়। এসআই ইউনিটে উপসর্গ বা গুণিতক, আমি এই কথাগুলি শোনো, তোমাদের ফিজিক্স বইতে 9-10 যে ফিজিক্স বই, এই কথাগুলি কিন্তু এত সহজে এইভাবে দেওয়া নাই, বুঝছো? আমি এগুলো নিজে থেকে মানে সহজ করে লেখার চেষ্টা করছি। তো এখানে যেমন বড় বড় জিনিস পর্যায়ক্রমে বড় এবং মুখস্থ রাখতে হবে, ডেটা, হেক্টর, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সট্রা, এক্সা, এবং কি দ্বারা প্রকাশিত ডিএ, এইচ, কে, এম, এগুলো কিন্তু থাকবে, এগুলো থাকবে মেগা। তার কত? 10 টু দি পাওয়ার 1, 2, 3, 6, 9, 12, 15, 18 ইত্যাদি। এই জিনিসগুলো তোমাকে বড় হলে কি করবা আর ছোট হলে কি করবা, এগুলো তোমাকে লিখতে হবে। 10 গিগাবাইট, যেমন মোবাইল তো ব্যবহার করি, 10 গিগাবাইট,
তাহলে আমি কি লিখবো? 10 GB যদি লিখতে চাই, 10 লিখে তার ডানে শূন্য দিতে হবে কয়টা বলো তো? হ্যালো হ্যালো, জি স্যার। 9টা 9টা। শুনতে 9টা। 10 টেরাবাইট, 10 টেরাবাইট। তাহলে কি করবা? পেটাবাইট মানে 10 লিখে শূন্য দিতে হবে কয়টা? 15টা। এই যে 10 লিখে 12টা। তার ডানে শূন্য দিতে হবে 15টা। 10 লিখে ডানে 15টা সংখ্যা এটা দেওয়া হ্যাঁ মানে কঠিন না? বুঝেছি। অনেক কঠিন, মানে পুনরায় কঠিন। এই জন্য এবং জায়গাও লিখবো অনেক। এই জন্য সহজে প্রকাশ করার জন্য কি করবো? 10 গুণন 10 টু দি পাওয়ার 15। তাহলে অতি সহজেই হয়ে গেল। বোঝা গেছে? আবার অনেক ছোট জিনিস, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মাইক্রোমিটার, দেখছো? এগুলোকে প্রকাশ করার জন্য ওইগুলোর সাথে কি আছে না, এগুলো ছোট। ছোট মানে কিন্তু ভাগ। ওকে, দাঁড়াও। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। মাত্রা সমীকরণ, মাত্রা। এখান থেকেও প্রশ্ন থাকবে, যেমন বেগের মাত্রা সমীকরণটি লিখো, অথবা বেগের মাত্রা সমীকরণ কোনটি? এই যে এল ইন্টু টি টু দি পাওয়ার -1, এল ইন্টু টি টু দি পাওয়ার -2, এগুলো যারা বিজ্ঞানের তারা পাইছো বা বুঝো। যেমন বেগ মানে কি? একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? বেগ বলি। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি বেগ। তার মানে কি? ডিস্টেন্স ভাগ টাইম। ওকে, ডিস্টেন্স ভাগ টাইম। ডিস্টেন্স কে কি দ্বারা প্রকাশ করছি? এল দ্বারা। আর টাইম কে টি দ্বারা। আর এই টি টা যখন উপরে যাচ্ছে তখন এই টির উপর কিন্তু একটা পাওয়ার আছে, কত? 1, 10 টু দি পাওয়ার টি টু দি পাওয়ার -1, এখানে 2 আছে, এগুলো কিন্তু একটা আসবে। তাছাড়া আরো আছে প্রতীক, সংকেত। প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে, একক কাকে বলে, আমরা কিন্তু মোটামুটি এখানে আলোচনার মধ্যে চলে আসছি। যেমন আমরা কারেন্ট, কারেন্ট কারেন্টকে সহজে আমরা কি দ্বারা বোঝাই? একটা অক্ষর দ্বারা বোঝাই। কি অক্ষর? আই। সেই আইটা কি? কারেন্টের প্রতীক। ভি, ভিটা ভোল্টেজের প্রতীক। রোধের প্রতীক কি? আর। এবং এগুলো কিন্তু একক আছে। কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। দৈর্ঘ্যের একক কি? মিটার, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যেমন আমি এখানে কয়েকটা প্রশ্ন সেট করছি, দেখো এখান থেকে। যেমন এই যে এইভাবে থাকবে, কিন্তু এইভাবেই তোমাদের প্রশ্নগুলো থাকবে যে মৌলিক রাশি কয়টি? 3টি, 5টি, 7টি, 9টি। আমি এখানে দেখো সঠিক উত্তরটাকে লাল করে রাখছি, 7টি। বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন, অ্যারিস্টটল, মাইকেল অ্যারিস্টটল। মানব দেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। আরো 4টি করে দেওয়া আছে, তার যেগুলো কারেক্ট দেখো আমি সেগুলো লাল করে দিচ্ছি। দীপন মাত্রার একক কি? কেজি, ক্যান্ডেলা, মিটার, মোল, ক্যান্ডেলা। আরো অনেকগুলো বেশ প্রশ্ন দিছি, এবং এরকম প্রশ্ন তোমাদের বইও আছে, কিন্তু তোমাদের যে পাঠ্য বই, সেই বইয়েও এরকম ভাবে দেওয়া আছে। কিন্তু না, পাঠ্য বইয়ের গুলি যে হুবহু হবে তা কিন্তু না, ভিতর থেকেও কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা যায়। এই জন্য তোমাকে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ তো স্লাইড গুলো? হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, আরেকটা ভাই, আমরা এরপরে দেখো আরেকটা অধ্যায় চলে গেছি কি? এটা দ্বিতীয় অধ্যায়, গতি। গতি, গতি পড়তে গেলে স্থিতি এবং গতি দুটোই আমাকে জানতে হবে। স্যার প্রথম অধ্যায়ের গাণিতিক করালেন না যে? হ্যালো, বলো। প্রথম অধ্যায়ের গাণিতিক করালেন না? আরো মেলা আছে বাবার, ম্যাথমেটিক্যাল সাম। এগুলো দ্বারা আমি প্রাথমিকভাবে ধারণা দিচ্ছি, বুঝো না? প্রাথমিকভাবে ধারণা দিচ্ছি, বাকিগুলো তো তোমরা পড়বাই। হ্যাঁ, ওগুলো তোমাকে দেখতে হবে, সবই দেখতে হবে। তা আমরা এখানে এসেছি, যেমন কি বলছি? স্থিতি।
সময়ের সাথে বস্তু যদি অবস্থানে কোনো পরিবর্তন না হয়, যে জায়গায় ছিল সেই জায়গায় সেই স্থিতি, আর যদি অবস্থার পরিবর্তন হয় তবে বলা হচ্ছে কি গতি। এগুলো দেখিও গতির প্রকার সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি ইত্যাদি। এবং সরলরৈখিক গতি কোনগুলো এখানে নিজেরা জানাও আছে বা আমি লিখেও দিচ্ছি। দেখো, কোন বস্তু যদি সরল রেখার উপর চলাচল করে তবে তাকে কি বলে? সরলরৈখিক গতি। ঘূর্ণন গতি কি? একটা বিন্দুকে কেন্দ্র করে ফ্যানের গতিটা ঘূর্ণন গতি। আবার চলন গতি, একটা গাড়ি যেমন চলন গতি, প্লেন চলন গতি। পর্যাবৃত্ত গতি সরল দোলকের গতি, বা একটা বাচ্চা যদি দোল খায় দোলনায় সেটা। এগুলো আছে এবং এগুলো দেখবা। গতির অনেকগুলো সমীকরণ আছে। যেমন এখানে আমরা বলছি আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করছি, শেষ বেগকে ভি দ্বারা, সময়কে টি দ্বারা, ত্বরণকে এ দ্বারা। তাহলে ত্বরণ, ত্বরণ কাকে বলে? ত্বরণ আর জানা আছে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। হ্যাঁ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ হ্যাঁ, বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আবার বেগ কিন্তু বাড়তেও পারে কমতেও পারে। একটা ট্রেন যখন প্রথমে স্টার্ট করা হয় তখন তার গতি থাকে কম, আস্তে আস্তে সেই গতিটা বাড়ে। সেখানে একটা আদি বেগ থাকে, একটা শেষ বেগ থাকে। শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড তখন ত্বরণ। আবার পরবর্তী স্টেশনে যায় যখন ট্রেনটা থামায় তখন আবার কি করে? ব্রেক করে। ব্রেক করলে প্রথমে গতি থাকে কিন্তু বেশি, তারপরে আস্তে 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 আবার কমতে থাকে। তার সেটা কি বলে? মন্দন। মন্দন। হ্যাঁ, ত্বরণ বা মন্দন দুটোরই একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এই যে যেমন আরো অনেক ফর্মুলা আছে। শেষ বেগ ভি সমান ইউ প্লাস এটি, তারপরে অতিক্রান্ত এস ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস পেসিএস। এই ফর্মুলাগুলো লাগবে কিন্তু তোমার। কেন লাগবে? তোমার ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিবে, ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিবে, বলবে যে আদি বেগ এত, শেষ বেগ এত, এত সময় পর তার শেষ বেগ এত হলো। চুট করে তুমি যদি তোমার যদি জানা থাকে, হ্যাঁ, তাহলে মুখোমুখি করা যাবে, সে মানে কিন্তু দিবে। যেমন আমি এখানে ত্বরণ যেমন বলছি, মানে তোমাকে ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করতে দিবে না, তাহলে কি হবে? তোমাকে যে জিনিসগুলো দিবে সেই জিনিসগুলো মুখোমুখি করা যায় সেরকম জিনিস দিবে। এখান থেকে দেখো আমি কতগুলো প্রশ্ন সেট করছি। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি তৈরি করে, স্পন্দন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি। কোনটা হবে? চলন গতি। দোলনায় দুলতে থাকা শিশুর গতি, সরল স্পন্দন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি। যেটা কারেক্ট আমরা ফিল্ডগুলো দেখো লাল দাগ করিয়ে রাখছি। কোনটি ভেক্টর রাশি? বেগ, তড়িৎ প্রবাহ, কাজ, তাপমাত্রা, বেগ। কোনটি স্কেলার রাশি? বেগ, দ্রুতি। মানে আমি যেগুলো ঠিক সেগুলো দেখো আমি লাল দাগ করে দিছি। এবং এগুলো এইভাবে করতে থাকবা, মুখস্থ করতে থাকবা, তাহলেই কাজ হবে। আমি মোটামুটি একেবারে খুঁটিনাটি না, কিন্তু মানে প্রাথমিক ধারণাটা দিচ্ছি, আর ডিটেলস কিন্তু করতে হবে তোমাদেরকে। আমি তো হয়তো দুটো প্রশ্ন বা চারটে প্রশ্ন এখানে উঠে ধরছি, কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে সব, সবগুলি তোমাকে পড়তে হবে। এর পরবর্তীতেও দেখো যেমন কি বলছি আমরা, বল। বল কাকে বলে? কে বলতে পারবা? হ্যালো, জি স্যার। বল কাকে বলে বলতে পারবা? কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি কোনো বস্তু তাহলে সরণ তো করে বলই বললাম, তখন কোন সেটাকে বলে বস্তুর বল। উপরে বল প্রয়োগ করলে, বল তো বলেই দিলা। তাহলে তো হলো না। কলম কাকে বলে? কলমকে কলম বলে, তাই হলো না বাবা। মানে এটা একটা বাতিক কোন বস্তুর উপর প্রয়োগ করলে বস্তু যদি সরে বা সরতে চায় সেটাকে বলা হয় বল। আচ্ছা, জড়তা কি? জড়তা মানে স্থির বস্তু সর্বদা স্থিরই থাকতে চায়। যদি আমি এবং বাইরে থেকে গতিশক্তি কোনো বল প্রয়োগ না করি, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু কি হবে? স্থির থাকতে যাবে। আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকে, সেটাকে বলা হয় জড়তা। যেমন নিউটনের গতিসূত্র, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির,
থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এগুলো তোমাকে এমনি তোমরা পড়ছো, তারপরে আমার জানা থাকতে হবে। মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, এগুলা সংজ্ঞা আকারে দেওয়া আছে, এখান থেকে তো প্রশ্ন হবে। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র কি? ভরবেগ পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার এবং বল তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে। দেখো, কিন্তু তোমার প্রশ্ন কিন্তু এরকম লিখে প্রশ্ন হবে না, বুঝলে? মানে তোমাকে এখানে যেমন 2 লাইনে আমি লিখছি, লিখে দেখাচ্ছি, এরকম কোনো প্রশ্ন হবে না। এখান থেকে এমন ভাবে প্রশ্ন বানানো হবে, হ্যাঁ, এক কথায় মানে এগুলো সব লিখে টিকে আমি বললাম যে ভর কোন দিকে কাজ করবে, বুঝছো? মানে এক কথায় উত্তর হবে, সেইভাবে তুমি বেশি দিবে। বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুর বলের সমানুপাতিক। এবার বলবে যে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, ইত্যাদি ইত্যাদি বলবে। তোমাকে উত্তর কোনটা হবে? সমানুপাতিক। এইভাবে পড়তে হবে, প্রশ্ন কিন্তু এইভাবে হবে। কিন্তু তুমি যেখানে 2 লাইন বা 4 লাইন লিখবা এমন কিন্তু নয়। ক্লিয়ার? হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন আমি দেখাই দিয়েছি। যেমন এই যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুইটি বিষয়ের ধারণা পাওয়া যায়? বল জড়তা, বল ভরবেগ, জড়তা ভরবেগ, জড়তা ও শক্তি, বল ও জড়তা। এটা যেগুলো ঠিক আমি সেগুলো দিয়ে দিছি, দেখো লাল করে দিয়ে দিছি, মনে দেখবে। 1 নিউটন সমান 10⁻³ ডাইন, 4 ডাইন, 10⁵ ডাইন, এগুলো মুখস্থ করবা। ডাইনটা বুঝলাম। কোন বলের লব্ধি শূন্য হয়? ডাইন, ডাইন, ডাইন কিসের একক? বলো। বলের একক, বলের একক। সিজিএস পদ্ধতি, এফকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এগুলো পড়ো নাই? না তো, আমার শুধু এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি বইয়ের ভিতরে 3 দেওয়া নাই? না, ওই জন্য সমস্যা। এটা হলো সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন, আর এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে হলো নিউটন, বুঝছো? যেহেতু তোমার বইয়ের ভিতরে এই কথাটা বলা নাই, এই জন্যই বোঝো নাই, তারপরেও আসতেই পারে। ক্লিয়ার? কোন বলের লব্ধি শূন্য হয়? সাম্য বল, অসাম্য বল, সাম্য বল। শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? যান্ত্রিক শক্তি, ইত্যাদি যান্ত্রিক শক্তি। আমরা ওই যে বল প্রয়োগ করলাম, বস্তু সরে গেল, তাহলে কি হলো? আমরা বলি যে কাজ হলো, কাজ। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে প্রাথমিক ধারণা দিচ্ছি, আর 2-4টা করে প্রশ্ন আমরা আলোচনা করছি। আর প্রশ্ন কিন্তু অনেক দেওয়া আছে, সেগুলো তুমি অবশ্যই দেখবা। কাজ কি জিনিস? বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তু কি হয়? স্থানচ্যুত হয়। যদি স্থানচ্যুত হয়, তাহলে সেটাকে বলা হবে কাজ হয়েছে। আর যদি না হয়, তাহলে কিন্তু কি কাজ হয় না। এই জন্য আমরা ফর্মুলা দ্বারা প্রকাশ করতে পারি কিভাবে? W সমান F ইনটু S, বল গুণন ওই দূরত্ব, এই দুইটার গুণফল। কাজের একক কি? জুল। সিজিএস পদ্ধতিতে কাজের একক কি জানো? জুল। হ্যাঁ, না, এটা হলো এমকেএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে জুল। আর সিজিএস পদ্ধতি সেটা হলো আর্টস, ইএ আর জিএস। তোমাদের বইতে এই জিনিসগুলো নাই মনে হয়, আমরা যখন 3টে করে শিখছিলাম, সিজিএস, এফপিএস, এমকেএস, ওদের শুধু একটা। ক্ষমতা, ক্ষমতা কাকে বলে? কাজ করার হারকে ক্ষমতা বলে, বা একক সময় কাজকে ক্ষমতা বলে। ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি, জুল পার সেকেন্ড। আর ইলেকট্রিক্যালের পরিভাষায় কিন্তু ক্ষমতার একক পাওয়ার। এই প্রতি সেকেন্ডে যদি 1 জুল করে কাজ হয়, তাহলে বলা হয় কি? ওয়াট। এই জুল পার সেকেন্ড মানে কিন্তু ওয়াট। ইলেকট্রিসিটি সাপ্লাই যা পূর্ব ক্ষমতার একক ওয়াট, এবং সেটা হবে কি? জুল পার সেকেন্ড। মানে যেখানে প্রতি সেকেন্ডে 1 জুল করে কাজ হয়, সেটাকে বলা হয় ক্ষমতা, এবং তার প্রকাশ করা হয় ওয়াট দ্বারা। শক্তি জিনিসটা কি? কাজ করার সামর্থ্য। হ্যাঁ, কাজ করার সামর্থ্য। যেমন কাজ করার সামর্থ্য বলতে
একজন কন্টিনিউয়াস 10 ঘন্টা বই পড়তে পারে, আবার একজন 2 ঘন্টা পড়লে 1 ঘন্টা রেস্ট নিতে হয়। হ্যাঁ, তার মানে কি যে 2 ঘন্টা পড়ার পর 1 ঘন্টা রেস্ট নেয় তার সামর্থ্য কম, আর যে কন্টিনিউয়াস 10 ঘন্টা করে পড়তে পারে তার সামর্থ্য অনেক বেশি। বেশ। সব থেকে আমরা প্রকাশ করছি ই সমান পি ইনটু টি, কিন্তু ইলেকট্রিক্যালে শক্তির একক কি? পাওয়ার না, কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। যাই হোক, এগুলোই ছোট ছোট প্রশ্ন আকারে থাকবে। যেমন এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সঠিক কোণ কি? দেখো 4টে ফর্মুলা লেখা আছে। কে ই, কে ই মানে কি? কাইনেটিক এনার্জি। পি ই, পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি বুঝো? কে, হ্যাঁ, আর পোটেনশিয়াল এনার্জি হলো স্থিতিশক্তি। এখানে আমি 4টে ফর্মুলা দিয়েছি, ফর্মুলার মধ্যে যেটা কারেক্ট দেখো সেটা আমি লাল দাগ করে দিয়েছি। বায়োগ্যাস উৎপাদনে গোবর এবং পানির মিশ্রণের অনুপাত 1:2, 1:2, 2:1, 2:3 ইত্যাদি। আমি লাল করেই দিয়েছি এটা। এবং এরকম আরো হাজার প্রশ্ন তোমাদের বইতে আছে, সেগুলো অবশ্যই দেখবা। আচ্ছা, আমি যে প্রথমেই আলোচনা করছিলাম বিদ্যুৎ সম্পর্কে একটু আলোচনা করছিলাম, ওইটা কি? ওই যে বলছিলাম যে ওই মানে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে যদি আমরা স্থানচ্যুত করতে পারি তাহলে ওই ইলেকট্রনের প্রভাবই বলা হয় কি? ইলেকট্রিসিটি বা কারেন্ট। আর ওই ইলেকট্রনের বা প্রোটনের যে আকর্ষণ বা বিকর্ষণ করার গুণাবলী আছে সেটাকে বলা হয় কি? চার্জ। এবং চার্জের একক কি সেটাও আমরা বলছিলাম। হ্যাঁ, তার পরবর্তীতে আরো অধ্যায় আছে, স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ। আমি এখন সংক্ষেপে একটু করে শেষ করে দেবো, আমার টাইম যেহেতু শেষের দিকে। চল বিদ্যুৎ মানে কি? বিদ্যুৎ যেটা এক স্থান থেকে অন্য জায়গায় যেতে পারে সেটাকে আমরা বলি চল বিদ্যুৎ, যেমন আমরা সচরাচর ইউজ করি। আর ওই অধ্যায়ে যায় 3টে জিনিস পাবা। কি পাবা? কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স বা রোধ। কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। এটা স্লাইডে নাই, আমি এমনি একটু বলে দিচ্ছি। তাহলে তোমাদের বইয়ের ভিতরে অবশ্যই আছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। কারেন্ট আমরা কাকে বলবো? ওই ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলা হয়, অথবা অন্যভাবে যদি বলি চার্জ প্রবাহ বা প্রবাহের হারকেই কারেন্ট বলা হয়। আর চার্জ প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন তার এমনি এমনি এক স্থান থেকে আরেক স্থানে যাবে না, ওটাকে স্থানচ্যুত করতে হলে একটা বল প্রয়োগ করতে হবে। সেই বলটাকেই বলা হয় বৈদ্যুতিক চাপ। বৈদ্যুতিক চাপ বা একটা জিনিস তোমার টেবিলের উপরে আছে, ওটা তার এমনি এমনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, ওর উপরে কি করতে হবে? একটা বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে তখন ওই জিনিসটা সরে যাবে। সিমিলারলি ওই বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমি বাইরে কোনো শক্তি প্রয়োগ করতে পারি তাহলে কি হবে? ওটা স্থানচ্যুত হবে, এবং সেই স্থানচ্যুত হওয়াটাকে কি বলবো? কারেন্ট। যে বল প্রয়োগ করলে ওইটার নামে বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজ। আর আরেকটা জিনিস আছে কি? রোধ। রোধ বা রেজিস্ট্যান্স। যে কোনো পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার সময় কিছু বাধার সম্মুখীন হয়, সেটাকে বলা হয় কি? রোধ। রোধকে, রোধের আর দ্বারা প্রকাশ করা হয় একক ওহম। এগুলো কিন্তু পড়তে হবে, একক ওহম। আবার ওই যে বিদ্যুৎ যে প্রবাহিত হয়, আমি যখন পদার্থ পড়াচ্ছিলাম প্রথমে যখন পদার্থ পড়াচ্ছিলাম তখন কিন্তু বলছিলাম পদার্থ যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করছিলাম: পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। যেটা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 4 এর চেয়ে কম সেটাকে বলা হয় কি? পরিবাহী। যেমন তামা, রূপা, এগুলো। এবং ওগুলোর ভিতর দিয়ে অতি সহজে কারেন্ট যেতে পারে, যার জন্য ওগুলো পরিবাহী। আর অর্ধপরিবাহী কোনগুলো? যেগুলোর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 4টা। সিলিকন, জার্মেনিয়াম। হ্যাঁ, সিলিকন, জার্মানিয়াম, কার্বন। এইগুলো দিয়ে কারেন্ট অল্প অল্প পরিমাণ প্রবাহিত হতে পারে, সে অর্ধপরিবাহী।
আর যেগুলো ওই আউটার অরবিটে ইলেকট্রন 4 এর অধিক, নাইট্রোজেন যেমন, হ্যাঁ, ওর ভিতর দিয়ে কারেন্ট হইতেই পারে না, রাবার, কাটা বাসলা, প্লাস্টিক ইত্যাদি, সেগুলোকে বলা হয় কি অপরিবাহী। যাই হোক, আমি পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে এত মানে ওভারঅল আমি যে আলোচনা করছি সেগুলো মোটামুটি ওভারঅল। আরো অধ্যায় আছে, তোমাদের মোট অধ্যায় হচ্ছে 13টা। আমি মোটামুটি ভাবে কিছু কিছু অধ্যায় নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে যদি দেখা হয় তাহলে আমরা আরো পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ। হ্যাঁ, ওকে, হ্যালো, আর নাই গান কোথায় দেবো, গান এমনি শেষ। আমি এমনি মৃত্যু। I'm done.